হ্যালো স্টুডেন্ট, আমি কেপি স্যার। ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। এর আগে ক্রোমোজোম নিয়ে আরো দুটো ভিডিও আমি করেছি। যদি কারো সেগুলো না দেখা হয়ে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো সেগুলো আগে দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তো আমরা আগেও দেখেছি বা আগেও বলেছি যে ক্রোমোজোম শুধুমাত্র আমরা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পাই, এবং এই ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ অণু ও প্রোটিন মানে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা যে কুণ্ডলীকৃত গঠন ওই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী কতগুলো নির্দিষ্ট জিন বহন করে তাকে আমরা ক্রোমোজোম বলি। তো এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলিকে আমরা তিনটে প্রধান ভাগে ভাগ করতে পারি: একটি নিউক্লিক অ্যাসিড, একটি ধাতব আয়ন এবং একটি প্রোটিন। প্রথমে আসতে যা করছে নিউক্লিক অ্যাসিডের কথা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটি ম্যাক্রোমলিকুল বা বৃহৎ জৈব অণু। যে জৈব অণুগুলো আমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড এটা তৈরি হয় আমাদের পৃথিবীতে যখন প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল তখন এই প্রাণ সৃষ্টি করতে নিউক্লিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা বিশেষ ধর্ম থাকে, যে ধর্মের জন্য কোনো জীব তার বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে বা পরবর্তী জনুতে তারা সঞ্চারিত করতে পারে। মানে এই নিউক্লিক অ্যাসিড গুলো আসলে বংশগতির ধারক ও বাহক হিসাবে সাধারণত কাজ করে। তো পৃথিবীতে যখন প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল তখন আরএনএ ছিল মুখ্য নিউক্লিক অ্যাসিড। পরবর্তীকালে ডিএনএ আসে এবং বিবর্তনের দিক থেকে দেখা যায় যে আরএনএ থেকে ডিএনএ অনেক বেশি আমাদের সুবিধাযুক্ত হওয়ার জন্য তারা বর্তমানকালে বেশিরভাগ জীবের ক্ষেত্রেই ডিএনএ হচ্ছে প্রধান বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। যেখানে ডিএনএ থাকে না সেখানে আরএনএ বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করতে পারে। তো আর এটা তাহলে কোথায় দেখা যায়? দেখবো যে আমরা ভাইরাস থাকে কিছু কিছু, যেখানে আমরা আরএনএ যুক্ত ভাইরাস যারা, তাদের মধ্যে ডিএনএ থাকে না। তো এই আরএনএ যুক্ত ভাইরাস তাদের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র আরএনএ কে বংশগতির ধারক ও বাহক হিসাবে আমরা দেখতে পাই। যাই হোক, বাদ বাকি পৃথিবীর যত জীব রয়েছে সবার মধ্যেই আমরা ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসাবে দেখতে পাই। ঠিক আছে। তো এবারে ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন এই তিনটে প্রধান আয়ন আমাদের ক্রোমোজোম গঠন করতে সাহায্য করে। আর প্রোটিনের মধ্যে দু রকমের প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। হিস্টোন এক ধরনের ক্ষারীয় প্রোটিন, নন হিস্টোন প্রোটিন গুলো তারা হচ্ছে এক ধরনের অ্যাসিডিক প্রোটিন, যারা মেনলি হচ্ছে এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন অ্যাকচুয়ালি ডিএনএ টাকে কুণ্ডলীকৃত বা তাকে কুণ্ডলীকৃত করে তাকে আমাদের ক্রোমোজোমে পরিণত করতে সাহায্য করে। তো আসলে এবার দেখা যাক ডিএনএ কি। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড ও নাইট্রোজেন ঘটিত ক্ষার নির্মিত স্বপ্রজননশীল যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড অণু কোষীয় কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে, তাকে আমরা ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলবো। তো একটা কোষের যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মধ্যে যত নিউক্লিক অ্যাসিড থাকে তার মধ্যে প্রায় 90% হলো ডিএনএ। ঠিক আছে। এবং এই ডিএনএ দুটি পলি নিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়। পলি নিউক্লিওটাইড মানে কি? পলি মানে তোমরা জানো অনেক, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে যে শৃঙ্খল তৈরি হয়, এইরকম দুটো শৃঙ্খল দ্বারা বা দুটো চেন দ্বারা আমাদের ডিএনএ গঠিত হয়। তো আসো দেখা যাক নিউক্লিওটাইড জিনিসটা কি। নিউক্লিওটাইড হচ্ছে একটি শর্করা, ডিএনএ বা আরএনএ এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই পেন্টোজ শর্করা বা 5 কার্বন যুক্ত শর্করা, একটি নাইট্রোজেন যুক্ত ক্ষার, সেটা পিউরিন অথবা পিরিমিডিন হতে পারে, এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটে মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। তাহলে নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়? শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। এখানে একটা নিউক্লিওটাইডের স্কিম্যাটিক স্ট্রাকচার করা আছে। তারপরে ব্লু কালারটা হচ্ছে তোমার শর্করা, এই অরেঞ্জ কালারটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এবং এই গ্রিন কালারটা হচ্ছে তোমার নাইট্রোজেন যুক্ত ক্ষার। এই তিনটে মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। যদি কোনো কারণে এই তিনটে থেকে ফসফরিক অ্যাসিডটাকে আমরা বাদ দিতে পারি তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড শুধুমাত্র পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার দ্বারা গঠিত, সেখানে ফসফরিক অ্যাসিড থাকে না।
অপরদিকে নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটে সমন্বয়ে গঠিত। তো এছাড়া এই দুটোর মধ্যে আরো একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড, কিন্তু নিউক্লিওসাইড কখনোই নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক হিসাবে কাজ করে না। তো এবারে আসা যাক হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে শর্করা থাকে সেটা। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে শর্করা বা সুগার বা কার্বোহাইড্রেট যেটা থাকে সেটা হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা, তাই জন্য আমরা এখানে বলি হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টা কথা অর্থ হচ্ছে 5। তো ডিএনএ এবং আরএনএ দুটোর মধ্যেই যে শর্করা থাকে তাদের স্ট্রাকচার বা গঠন প্রায় সমান, শুধু পার্থক্য এক জায়গায়, যে ডিএনএ এর মধ্যে যে শর্করাটা থাকে 5 কার্বন যুক্ত, তার 2 নম্বর কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকে। অপরদিকে আরএনএ এর মধ্যে যে 5 কার্বন যুক্ত শর্করা থাকে তার 2 নম্বর কার্বনে OH থাকে, মানে একটা এক্সট্রা বা একটা অতিরিক্ত অক্সিজেন থাকে। এইটা ছাড়া বাদ বাকি আর কিন্তু কোনো পার্থক্য নেই ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ শর্করার মধ্যে। ডিঅক্সিরাইবোজ শর্করা সেটা আমরা ডিএনএ এর মধ্যে দেখতে পাই, আর রাইবোজ শর্করা সেটা আমরা আরএনএ এর মধ্যে দেখতে পাই, আরএনএ তৈরি করতে সাহায্য করে। তো ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ শর্করার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে 2 নম্বর কার্বনে। ডিঅক্সিরাইবোজ শর্করার ক্ষেত্রে সেখানে শুধু হাইড্রোজেন থাকে 2 নম্বর কার্বনের সাথে, আর রাইবোজ শর্করার ক্ষেত্রে সেখানে একটা অক্সিজেন এবং OH গ্রুপ যুক্ত থাকে। তো নেক্সট আমরা আসি হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারের কথা। তো ডিএনএ বা আরএনএ মানে যে কোনো নিউক্লিক অ্যাসিডের মধ্যে 2 রকমের নাইট্রোজেন ঘটিত ক্ষার আমরা দেখতে পাই। এক ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার তারা হচ্ছে ডবল রিং বা আকৃতিতে অনেক বড়, তাদেরকে আমরা বলি হচ্ছে পিউরিন। আর এক ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে যারা হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার, তাদেরকে আমরা বলি হচ্ছে পিরিমিডিন। মনে রাখার সুবিধার জন্য পিউরিন ছোট নাম কিন্তু ডবল রিং স্ট্রাকচার, অপরদিকে পিরিমিডিন বড় নাম কিন্তু সিঙ্গেল রিং স্ট্রাকচার। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পিউরিন হচ্ছে গুয়ানিন এবং অ্যাডেনিন, এই দুটি হচ্ছে ডিএনএ এবং আরএনএ যে কোনো প্রকারের নিউক্লিক অ্যাসিডের মধ্যেই দেখা যায়। পিরিমিডিন 3 রকমের হয়, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। তো এদের মধ্যে যে কোনো দুটি থাকে হচ্ছে আমাদের ডিএনএ এর মধ্যে, যে কোনো দুটি নয়, মানে এদের মধ্যে সাইটোসিন এবং থাইমিন এই দুটি থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে, অপরদিকে সাইটোসিন এবং ইউরাসিন এই দুটি থাকে হচ্ছে আরএনএ এর মধ্যে। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পিউরিনের কিন্তু কোনো তফাৎ নেই, তফাৎ হচ্ছে পিরিমিডিন ঘটিত ক্ষারের মধ্যে। ডিএনএ এর মধ্যে আমরা পিরিমিডিন দেখতে পাচ্ছি কি সাইটোসিন এবং থাইমিন, অপরদিকে আরএনএ এর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি সাইটোসিন এবং ইউরাসিন, এখানে থাইমিন থাকছে না। তো এই পিউরিন এবং পিরিমিডিন তারা পরস্পরের একে অপরের কমপ্লিমেন্টারি বেস পেয়ার হিসেবে কাজ করে। মানে অ্যাডেনিন সে সবসময় থাইমিনের সাথে যুক্ত হয় বা থাইমিনকে কাছে থাইমিনের সাথে যুক্ত হতে পারে, আর গুয়ানিন সবসময় কি হয় সাইটোসিনের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে, দ্বিতন্ত্রী ডিএনএ এর মধ্যে। তো এই যে যুক্ত হয় তারা পরস্পরের সাথে হচ্ছে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। যখন অ্যাডেনিন এবং থাইমিন পরস্পরের সাথে যুক্ত হয় হাইড্রোজেন বন্ডের দ্বারা, সেখানে 2টো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, 2টো হাইড্রোজেন বন্ড তৈরি হয়। অপরদিকে গুয়ানিন এবং সাইটোসিন যখন পরস্পরের সাথে যুক্ত হয় ডিএনএ এর মধ্যে, তখন তাদের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ঠিক আছে। তাহলে গুয়ানিন এবং সাইটোসিন তাদের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড থাকে, আর অ্যাডেনিন এবং থাইমিন তাদের মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড থাকে। অ্যাকচুয়ালি ডিএনএ আমি বললাম যে দ্বিতন্ত্রী, মানে একটা সর্পিলাকার দ্বিতন্ত্রী স্ট্রাকচার। অনেক সময় আগেকার দিনে বাড়িতে যে লোহার ঘোরানো সিঁড়িগুলো থাকতো তার মতন দেখতে। তো এই সিঁড়ির যদি তুমি কল্পনা করো তাহলে সিঁড়ির একটা হাতল থাকে, তাহলে এখানে পলিনিউক্লিওটাইডের যে চেন, এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ, এই পলিনিউক্লিওটাইডের চেন গুলো তারা হচ্ছে সিঁড়ির হাতলের হিসাবে কাজ করে। আর আমরা সিঁড়িতে যে পাদানি বা যে এগুলো দিয়ে আমরা উঠি সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড সাথে আমরা এখানে কল্পনা করতে পারি, ঠিক আছে। তো ডিএনএ এর মধ্যে যে দুটো স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড দুটো হচ্ছে অ্যান্টি প্যারালাল। তার মানে কি? তার মানে হচ্ছে একটা স্ট্যান্ড সেটা হচ্ছে নিচের দিকে যদি 3' এন্ড থাকে এবং ফসফরিক অ্যাসিড গুলো সবসময় 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়, তারা যদি উপরের দিকে থাকে, অপর স্ট্যান্ডের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড গুলো নিচের দিকে থাকবে আর OH বা 3' এন্ডটা হচ্ছে উপরের দিকে থাকবে। সেই জন্য এই দুটো স্ট্যান্ডকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে তারা পরস্পরের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। একজন শুরু হচ্ছে 3 থেকে 5-এর দিকে আর একজন শুরু হচ্ছে 5 থেকে 3-এর দিকে, ওকে।
তো এখানে দেখো দেখানো আছে। তো এটা একটা নিউক্লিওটাইড, মানে এটা একটা নাইট্রোজেনযুক্ত ক্ষার, এটা শর্করা, এটা ফসফরিক অ্যাসিড। অপরদিকে এটা একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে শর্করা, এটা নাইট্রোজেনযুক্ত ক্ষার, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এদের দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়েছে। মানে যেহেতু অ্যাডেনিন আর থাইমিন, তাদের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকছে, আর এখানে গুয়ানিন আর সাইটোসিন থাকার জন্য এদের মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ড থাকছে। ঠিক আছে। তো আরেকটু ডিএনএ স্ট্রাকচারটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে ডিএনএ মানে যেহেতু এটা পেঁচানো বা একটা সিঁড়ির পাকের মতন একটা স্ট্রাকচার, তাহলে এর প্রতি পাকের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 হচ্ছে ন্যানোমিটার, এবং এই 3.4 বা ন্যানোমিটারের মধ্যে 10খানা আমাদের 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, প্রতিটা পাকে। অপরদিকে ডিএনএ যদি আমরা ব্যাস দেখি, তাহলে ব্যাস হচ্ছে প্রায় 2 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এইটা ব্যাসটা হচ্ছে 2 ন্যানোমিটার। ঠিক আছে। তো এই এটা গেল ডিএনএর একটা স্ট্রাকচার। তো এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, হঠাৎ কেন এই একদিকে পিউরিন অপরদিকে পিরিমিডিন এইরকম থাকছে। কেন পিউরিন পিউরিন বা পিরিমিডিন পিরিমিডিন থাকছে না, তার কারণ হচ্ছে কি, আমরা যদি ডিএনএ স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখা গেছে ওয়াটসন ক্রিকের মডেল অনুযায়ী যে ডিএনএ সব জায়গায় 2 ন্যানোমিটার করে হচ্ছে তারা হচ্ছে ব্যাস বিশিষ্ট তন্তু দ্বারা গঠিত। তাহলে যদি কোনো জায়গায় পিউরিন পিউরিন যদি থাকতো, তাহলে পিউরিন হচ্ছে ডবল রিং স্ট্রাকচার, তাহলে পিউরিন তাহলে দুদিকে থাকলে কি হবে, স্ট্র্যান্ডটা বড় বা চওড়া বেশি হয়ে যেত। অপরদিকে যদি দুটোই পিরিমিডিন থাকতো, তাহলে সেই স্ট্র্যান্ডটা কি হবে, কোনো জায়গায় সরু হয়ে যেত। কিন্তু ওয়াটসন ক্রিক যে ডিএনএ মডেল বলেছেন, বা ওয়াটসন ক্রিকের যে ডিএনএ মডেল আমরা পাই, সেখানে আমরা দেখতে পাই যে এটা সব সব ইউনিফর্ম, মানে সবসময় 2 ন্যানোমিটার ক্যারি করে। তো সেই জন্য এটা কেন হয়, কারণ একদিকে পিউরিন থাকে, একদিকে পিরিমিডিন থাকে বলে। তাহলে বোঝা গেল। তো এবারে আসা যাক হচ্ছে আমাদের ডিএনএ গেল, এবার আরএনএ স্ট্রাকচার। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ থেকে তৈরি হয়। রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড ও নাইট্রোজেন ঘটিত ক্ষার নিয়ে গঠিত একতন্ত্রী যে নিউক্লিক অ্যাসিড অণু প্রোটিন সংশ্লেষণ দ্বারা কোষের জৈবনিক কাজ সম্পাদনে সহায়তা করে, তাকে আমরা আরএনএ বলি। তো তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে প্রথম যে পার্থক্যটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে ডিএনএ সবসময় দ্বিতন্ত্রী বেশিরভাগ জায়গাতে, কিন্তু আরএনএ আমরা দেখছি সে হচ্ছে একতন্ত্রী, তাই তো। তাহলে এছাড়া কি হচ্ছে, ডিএনএ এর মধ্যে আমরা রাইবোজ ডিঅক্সিরাইবোজ শর্করা দেখতে পাচ্ছি, আরএনএ এর মধ্যে রাইবোজ শর্করা দেখতে পাচ্ছি। ঠিক আছে। যদি আমরা কাজের দিক থেকে দেখি, তাহলে দেখবো যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে, কিন্তু আরএনএ সাধারণত প্রোটিন তৈরি করতে অংশগ্রহণ করে। এছাড়া কোনো কোনো আরএনএ হচ্ছে রাইবোজোম গঠন করতেও সাহায্য করে। ঠিক আছে। তাহলে ডিএনএ এবং আরএনএ এই দুটোর পার্থক্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। যাই হোক, তাহলে আরএনএ সাধারণত একতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। আরএনএ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে তার মধ্যে 1 থেকে 10%, খুবই কম থাকে হচ্ছে আরএনএ। পলিনিউক্লিয়েট শৃঙ্খল রাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষার ও ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এছাড়া কি হয়, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল উপস্থিত থাকে। তাহলে ডিএনএ এবং আরএনএ এই দুটোর যদি আমরা দেখি, পিউরিন বেস দুটো একই, অ্যাডেনিন এবং গুয়ারিন, কিন্তু সাইটোসিন আর থাইমিন হচ্ছে ডিএনএ এর মধ্যে পিরিমিডিন দুটো থাকে, আর আরএনএ এর মধ্যে সাইটোসিন এবং ইউরাসিল। ঠিক আছে। তো এবারে আসা যাক হচ্ছে আমাদের আরএনএ স্ট্রাকচারটা কেমন। অ্যাকচুয়ালি আরএনএ এরকম সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং সেখানে পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত, মানে একই রকম পরপর নিউক্লিওটাইড গুলো পরস্পরের সাথে যুক্ত হয়। তো এখানে একটু বলে রাখি, এই যে নিউক্লিওটাইড গুলো তারা একে অপরের সাথে যুক্ত হয় যে বন্ধনের দ্বারা, তার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এবং এই ফসফোডাইএস্টার বন্ড একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে যে ওইচ থাকে, পরবর্তী নিউক্লিওটাইডে 5 নম্বরের কার্বনের সাথে যে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, তাদের মধ্যে বন্ধন বা বন্ডটা তৈরি হয়। তো এই বন্ডটাকে আমরা কি বলবো, ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে। তো ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে নিউক্লিওটাইড গুলো পরপর যুক্ত থাকে। তো আরএনএ কে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জেনেটিক আরএনএ আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ মানে যেখানে আরএনএ বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। আমি একটু আগে বললাম যে আরএনএ সাধারণত বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে না, এক্সেপশন হচ্ছে কিছু ভাইরাস, যেগুলো হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, যেখানে ডিএনএ থাকে না, সেখানেই শুধুমাত্র আমাদের আরএনএ জেনেটিক আরএনএ আমরা দেখতে পাই। বাদ বাকি যত জীব আছে সবার মধ্যে আমরা নন জেনেটিক আরএনএ গুলোই বেশি দেখতে পাই। নন জেনেটিক আরএনএ এখানে তিনটে বলা হয়েছে, একটা এম আরএনএ, একটা আর আরএনএ, একটা টি আরএনএ।
mRNA এর পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে জানো তো দূত, ঠিক আছে, মানে যে বার্তা বহন করে। মানে এই আরএনএ গুলো নিউক্লিয়াস থেকে বা কোষের নিউক্লিয়াস থেকে বার্তা বা প্রোটিন সংশ্লিষ্টের বার্তা সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে। সেই জন্য এই আরএনএ গুলোকে আমরা mRNA বা মেসেঞ্জার আরএনএ বলি। আরএনএ আর ফর হচ্ছে রাইবোজোম, মানে যে সকল আরএনএ গুলো রাইবোজোম গঠন করতে সাহায্য করে তাদেরকে আমরা আরএনএ বলি। আর টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার্স আরএনএ। টিআরএনএ অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে যখন আমাদের প্রোটিন তৈরি হয় বা প্রোটিন সংশ্লেষের হয় তখন কি হয়, সেই প্রোটিন সংশ্লেষের সময় অ্যামাইনো অ্যাসিড গুলোকে বহন করে নিয়ে আসতে সাহায্য করে হচ্ছে আমাদের টিআরএনএ, সেগুলো ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফার করছে যেহেতু ট্রান্সফার আরএনএ আমরা বলছি, ঠিক আছে। তো নেক্সট এগুলো ছাড়া আরো আছে, এসএনআরএনএ আছে, তারপর এইচএনআরএনএ আছে, তো সেগুলো তোমাদের এখন জানার দরকার নেই, মোটামুটি তিনটে জানলেই চলবে। তো এবারে আসো দেখা যাক ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তো পার্থক্য সবসময় তিনটে কলাম করে লেখা উচিত, একটা বিষয় একটা আর হচ্ছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সেই দুটো। তো আমরা যদি ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য করতে চাই তাহলে প্রথমেই আমরা আসবো অবস্থান। অবস্থান তাহলে ডিএনএ কোথায় থাকে, ডিএনএ হচ্ছে ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াসে থাকতে পারে, কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে সাইটোপ্লাজমে দেখা যায়। আর আরএনএ কোথায় থাকে, সাইটোপ্লাজম এবং রাইবোজোমের মধ্যে আমরা আরএনএ কে দেখতে পাই। নেক্সট হচ্ছে শর্করার প্রকৃতি, একটু আগে যেটা বললাম, ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ এর মধ্যে রাইবোজ শর্করা থাকবে। নেক্সট হচ্ছে পিরিমিডিন ক্ষার। পিউরিন ক্ষার যেহেতু দুজনের মধ্যে এক থাকে মানে পার্থক্য হবে না। পিরিমিডিন ক্ষার ডিএনএ এর মধ্যে থাকে সাইটোসিন এবং হচ্ছে থাইমিন, অপরদিকে আরএনএ এর মধ্যে থাকে সাইটোসিন এবং ইউরাসিন। গঠনের দিক থেকে যদি আমরা দেখি, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী এবং ঘোরানো সিঁড়ির মতো, অপরদিকে আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং রেখাকার মানে লাইনের মতো। নেক্সট হচ্ছে কাজ, যেটা একটু আগে বললাম, ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে, আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে অথবা রাইবোজোম গঠন করতে সাহায্য করে, তবে কখনো কখনো বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করতে পারে যদি সেখানে ডিএনএ না থাকে, ঠিক আছে। তো এবারে আসা যাক হচ্ছে প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে প্রোটিন সাধারণত দু প্রকারের থাকে, একটা হচ্ছে হিস্টোন এবং হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন গুলো তারা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়, এবং ক্ষারীয় কেন হচ্ছে, কারণ এখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে যেমন আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো এগুলো ক্ষারীয় প্রকৃতির, কারণ এখানে একটা অ্যামাইন গ্রুপ বেশি থাকে। অপরদিকে যেগুলো হচ্ছে নন হিস্টোন প্রোটিন তারা হচ্ছে আম্লিক প্রোটিন, কারণ সেখানে যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গুলো গঠিত তারা হচ্ছে ট্রিপ্টোফান, টাইরোসিন, তাদের মধ্যে সিডব্লিউএইচ গ্রুপটা এক্সট্রা থাকে, সেই জন্য এগুলো হচ্ছে অ্যাসিড প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড, এবং এর দ্বারা যেহেতু প্রোটিনটা গঠিত হচ্ছে তারা হচ্ছে আম্লিক হয়। যাই হোক, তাহলে হিস্টোন হচ্ছে আমাদের 5 প্রকারের হিস্টোন আমরা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পাই, H1, H2A, H2B, H3 এবং H4। এই হিস্টোন গুলোর মধ্যে H1 বাদ দিয়ে বাদ বাকি যে চারটে অর্থাৎ H2A, H2B, H3 এবং H4 তারা প্রত্যেকে দুটো দুটো করে এরা একটা হিস্টোন অক্টামার তৈরি করে। এই হিস্টোন অক্টামার যেটা তার সাথে ডিএনএ পাক খেয়ে আমাদের নিউক্লিওজোম বলে একটা স্ট্রাকচার তৈরি করে। এই নিউক্লিওজোম আমাদের ডিএনএ গুলোকে কুণ্ডলিত করে ক্রোমোজোম তৈরি করতে সাহায্য করে। আর H1 হিস্টোন কি করে, ক্ল্যাম্পের মতো কাজ করে, যেটি করে ধরে রাখে ডিএনএটাকে। তাহলে এটা হচ্ছে হিস্টোন অক্টামার, প্রত্যেকটা হিস্টোন দুটো দুটো করে আছে, H2A দুটো, H2B দুটো, H3 দুটো, H4 দুটো, এবং তাকে পাক খেয়ে থাকছে কিছুটা ডিএনএ, এবং এই ডিএনএটা যাতে না বেরিয়ে যায় তাকে ধরে রাখছে কে, ক্ল্যাম্পের মতো H1, ঠিক আছে। তো এটা একটা নিউক্লিওজোমের স্ট্রাকচার। এই নিউক্লিওজোম পরবর্তীকালে আমাদের ডিএনএ তৈরি করতে, ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি করতে সাহায্য করে, এটা আমরা আগে দেখেছি। তো নন হিস্টোন প্রোটিনের মধ্যে প্রোটামিন আর হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন, এই দুটো উদাহরণ আছে। তো এরা কি করে, এরা হচ্ছে ক্রোমোজোম গুলোকে কুণ্ডলী করতে সাহায্য করে, ঠিক আছে। স্ক্যাফোল্ড প্রোটিন আর প্রোটামিন দুটো হচ্ছে নন হিস্টোন প্রোটিন বা অ্যাসিডিক প্রোটিন, যারা হচ্ছে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি করতে হেল্প করে। তো নেক্সট আসা যাক হচ্ছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন। আমরা যদি ইন্টারফেজ দশা যদি আমরা ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসকে যদি আমরা রঞ্জিত করি কোনো রঞ্জক দিয়ে, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে অক্সিন, কার্মিন বা জিমসাই এরকম জাতীয় কিছু রঞ্জক দিয়ে আমরা কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকাগুলোকে যদি রঞ্জিত করতে পারি, তাহলে সেখানে দেখবো যে কিছু কিছু নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা গাঢ় রঙে রঞ্জিত হয়, আর কিছু কিছু ক্রোমাটিন জালিকা গুলো হালকা রঙে রঞ্জিত হয়। তো যে সকল ক্রোমাটিন জালিকাগুলো গাঢ় রঙে রঞ্জিত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে হেটারোক্রোমাটিন, আর যে সকল ক্রোমাটিন জালিকাগুলো হালকা রঙে রঞ্জিত হচ্ছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইউক্রোমাটিন। অ্যাকচুয়ালি হেটারোক্রোমাটিন কি হয়, সেখানে যে ডিএনএটা থাকে তারা অনেক বেশি পরিমাণে কুণ্ডলিত অবস্থায় থাকে,
যার ফলে কি হয় যে এই প্রকার ক্রোমাটিন গুলো অনেক বেশি পরিমাণে রং নেয়। তোমরা ধরো একটা সরু সুতোকে যদি একবার রঙে চোবাও তাহলে সুতোটা হালকা রং নেয়, কিন্তু ওই সুতোটাকে যদি অনেকবার ফোল্ড করে মোটা করে তারপর যদি রঙের মধ্যে চোবাও তাহলে দেখবে যে এই সুতোটাই হচ্ছে গাঢ় রঙে নিয়েছে। তাহলে এখানেও ঠিক একই রকম ব্যাপার, যে জায়গাগুলো ক্রোমাটিন জালিকাগুলো বেশি কুণ্ডলিকৃত অবস্থায় থাকে সেখানে গিয়ে গাঢ় রং নেয়, আর যেটা অনেকটা কম কুণ্ডলিকৃত অবস্থায় একটু হালকা রং নেয়। তাহলে হালকা যে রং দিচ্ছে তাদেরকে আমরা ইউক্রোমাটিন বলছি, আর যারা গাঢ় রং দিচ্ছে তাদেরকে আমরা হেটারোক্রোমাটিন বলছি। কিন্তু এটা হচ্ছে ইন্টারফেজ দশায়, কিন্তু যখন সেলটা নিউক্লিয়াসটা ডিভিশন বা বিভাজন দশার মধ্যে প্রবেশ করবে তখন ঘটনাটা উল্টো হয়ে যায়। তখন দেখা যায় কি যে ইউক্রোমাটিন গুলো তারা হচ্ছে গাঢ় রং নেয় এবং হেটারোক্রোমাটিন গুলো হালকা রং নেয়। তার ফলে কি হয়, আমরা যখন ক্রোমোজোম গুলো দেখি আর কি আমাদের ইন্টারফেজ মেটাফেজ দশাতে, তখন দেখবো যে সেন্ট্রোমিয়ার যে রিজিয়নটা সেটা হচ্ছে হালকা বা একটা নজ বা খাঁচের মতো দেখায়, অপরদিকে ক্রোমোজোমের বাহুগুলো গাঢ় রং নেয়। ঠিক আছে, তো তার কারণ কি, তার কারণ হচ্ছে এটাই যে এই যে সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার এই দুটো জায়গা হচ্ছে হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত হয়। তারা কি হয় মেটাফেজ দশাতে হালকা রং নেয় বা আর ইন্টারফেজে গাঢ় রং নেয়, আর বাদ বাকি অংশটা হচ্ছে ইউক্রোমাটিন দিয়ে গঠিত, যারা ইন্টারফেজে হালকা রং নেয়, মেটাফেজ দশাতে গাঢ় রং। ঠিক আছে, তো এগুলো ছাড়া আরো যে পার্থক্য আছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে, সেটা হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে প্রায় 90 থেকে 92% যে হচ্ছে আমাদের ইউক্রোমাটিন অংশ, আর অপরদিকে 10% মতো অংশ হচ্ছে হেটারোক্রোমাটিন অংশ। ক্রোমোজোমের ইউক্রোমাটিন অঞ্চলগুলো হচ্ছে সক্রিয় এবং এখানে যে জিনগুলো থাকে সেই জিনগুলো আরএনএ ও প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, কিন্তু হেটারোক্রোমাটিনে যে জিনগুলো থাকে তারা হচ্ছে আরএনএ এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। নেক্সট হচ্ছে মিওসিস বলে এক প্রকারের কোষ বিভাজনের কথা আমরা পড়বো। সেখানে ক্রসিং ওভার ঘটাতে হয় হচ্ছে ইউক্রোমাটিন অঞ্চলে। ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে, ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, সেটা ঘটে, কিন্তু হেটারোক্রোমাটিন অঞ্চলে সেখানে কিন্তু কোনো ক্রসিং ওভার ঘটে না। ঠিক আছে, তো হেটারোক্রোমাটিন আমরা কোথায় দেখতে পাবো, ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ার রিজিয়ন থাকে সেখানে, অথবা টেলোমিয়ার রিজিয়নে থাকে, অথবা মহিলাদের মধ্যে যে দুটো এক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে একটা এক্স ক্রোমোজোম বারবারই রূপে অবস্থান করে, তার মধ্যে হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিন থাকতে পারে বা হেটারোক্রোমাটিন দিয়ে গঠিত হতে পারে। ঠিক আছে, তো তাহলে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এদের মধ্যে পার্থক্যটাও তোমরা একটু দেখে রাখতে পারো, পরীক্ষাতে আসতে পারে। তো নেক্সট আমরা লাস্ট যে পোর্শনটা নিয়ে আজ আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমি আগেই আলোচনা করতে পারতাম, কিন্তু এটা আমি শেষেই প্রতিবার আলোচনা করি, কারণ হচ্ছে এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়েছে, ডিএনএ সম্পর্কে একটা ধারণা হয়েছে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো যদি আমরা দেখি একটা কোষের ইন্টারফেজ দশাতে যে নিউক্লিয়াস গুলো থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে সরু সরু সুতোর মতো যে অংশগুলোকে আমরা দেখতে পাই, সেই সুতোর মতো অংশগুলি হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই সুতোর মতো অংশগুলো আসলে কি, এই সুতোর মতো অংশগুলো আসলে আমরা এখন জেনেছি ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত অংশ, এবং এই ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত অংশগুলো আস্তে আস্তে কি হচ্ছে পাক খেতে থাকে, কুণ্ডলিকিত হতে থাকে, হয়ে নিউক্লিওজোম স্ট্রাকচারের মাধ্যমে তারা কি করে, তারা হচ্ছে ক্রোমোজোমে পরিণত হয়। তো তাহলে এই ডিএনএ যেটা ছিল সেটাই আলটিমেটলি ক্রোমোজোমে পরিণত হলো, এবং আমরা জানি যে ডিএনএ এর মধ্যে অবস্থিত নির্দিষ্ট কিছু নিউক্লিওটাইডের সিকোয়েন্স বা সজ্জাক্রম, যারা একটা নির্দিষ্ট কার্যকরী পলিপেপটাইড চেইন তৈরি করতে পারবে, তাকে আমরা বলবো হচ্ছে জিন। তাহলে এই নিউক্লিওটাইডের সিকোয়েন্স তারা হচ্ছে যারা পলিপেপটাইড চেইন তৈরি করছে তাকে আমরা জিন বলবো, সেটাও ডিএনএ এর মধ্যে রয়েছে। তাহলে একটা ডিএনএ এর মধ্যে জিন থাকছে, বা একটা ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে, এবং এই ক্রোমোজোমটা তৈরি হয় কিভাবে, ডিএনএ গুলো তারা হচ্ছে হিস্টোন জাতীয় প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনের সাহায্যে কুণ্ডলিকিত হয়ে তারা হচ্ছে ক্রোমোজোম তৈরি করে। তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে তাহলে কি সম্পর্ক, তাহলে বোঝা গেল যে ডিএনএ যেটা ইন্টারফেস দশাতে সরু সুতোর মতন অবস্থান করছিল, তার মধ্যেই কিছু নিউক্লিওটাইড থাকে যারা হচ্ছে জিন হিসাবে কাজ করছে, এবং এই ডিএনএটাই পরবর্তীকালে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠনের মাধ্যমে তারা হচ্ছে ক্রোমোজোম তৈরি করছে। ঠিক আছে, তো তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। নেক্সট দিন তাহলে আমরা নতুন কিছু ভিডিও নিয়ে আলোচনা করবো। ওকে, বাই।